যখন আমার চোখ খোলার মতো শক্তি হলো তখন আমি চোখ খুলতে চেষ্টা করলাম, কিন্তু আমার চোখে কোনো কিছু পড়ার কারণে চোখগুলো অতিরিক্ত জ্বালা পোড়া করতে লাগলো। ধীরে ধীরে আমার চোখ এমনভাবে জ্বলতে লাগলো যেটা আমি আর সহ্য করতে পারলাম না। একটু জোরে চিৎকার দিয়ে বললাম, প্লিজ আমার সাথে এমন করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। এইটুকু বলতেই আমার চোখে কে জানি পানি দিল। চোখের যন্ত্রণায় আমি চোখ মেলে তাকাতে পারছি না, আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে শুধু। অনেকক্ষণ সময় পর চোখ জ্বালা একটু কমে গেল। এবার চোখ মেলে সামনে তাকিয়ে দেখি রিয়া আমার সামনে মরিচের গুঁড়ো এক হাতে নিয়ে বসে আছে, আর রিয়ার পেছনে সেতু দাঁড়িয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে রিয়া বলল, এভাবে তোকে ছেড়ে দিব না, তবে তোকে এমনভাবে শাস্তি দিয়ে মারবো না তুই নিজেই তখন মরার জন্য আমার কাছে অনুরোধ করবি। এবার আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, বাহির থেকে যে কাউকে দেখলে মনে হবে না যে তার ভেতরে এত নোংরা ভরা আছে। বাহিরে কি নিষ্পাপ চেহারা না, কিন্তু তার ভেতরে ভেতরে যে এত নোংরামি দিয়ে ভরা থাকবে সেটা আমি জানতাম না। রিয়া আমার গালে ঠাস ঠাস করে দুটা চড় দিয়ে বলল, ওরা আমার বোনকে একা পেয়ে এভাবে ধর্ষণ করতে পারলো, আবার মেরেও ফেলেছে। যার বন্ধু আমার বোনের সাথে এই রকম করেছে তাকে কি তোর মনে হয় আমি ছেড়ে দিব? আমার বোনকে ওরা যেই অবস্থা করেছে, ওদের ফ্যামিলির বন্ধু বান্ধব যারা আছে ওদের সবাইকে এমন এমন শাস্তি দিব না, ওরা তখন শুধু মরার আফসোস করবে। রিয়ার কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, আমাকে একটু পানি দিবে, খুব পিপাসা পেয়েছে। সেতু রাগে আমার কাছে এসে চেয়ার সহ আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দিল। রিয়া সেতুকে আটকিয়ে বলল, আরে এত তাড়াতাড়ি ওকে মারবো না, একটু সহ্য কর, যা ওর জন্য একটু পানি নিয়ে আয়। রিয়ার কথা শুনে সেতু কাকে জানি ডাক দিয়ে বলল পানি দিতে। রিয়া আমাকে তুলে বলল, নিজের মৃত্যু নিজেই সামনে দেখতে পাচ্ছিস, ভয় করে না? আমি হাসতে হাসতে বললাম, খুব সুন্দর একটা জীবন ছিল আমার কাছে আমার আম্মু ছিল সবচেয়ে বেস্ট, অনেক ভালোবাসতেন এই মানুষটা আমাকে। আবার বাহিরে আমার বেস্ট ফ্রেন্ড ছিল দুইজন, একজনের নাম ছিল রিপন, আরেকজন হলো মিতু। সব সময় ওদের সাথে বাহিরে বেশি ঘোরাঘুরি করতাম, তবে আমি আমার জীবনের থেকেও একজনকে বেশি ভালোবাসতাম, সেটা হলো আমার সিনিয়র চাচাতো বোন। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও বিনিময়ে আমাকে বকা দিত, তবে আমি তাতেও খুশি ছিলাম। মানুষ বলে দূর থেকে ভালোবাসায় নাকি খুব সুন্দর হয়। খুব সুন্দর ছিল আমার জীবন, সব মিলিয়ে আমার জীবন ভালোই যাচ্ছিল। কিন্তু কে জানতো আমার চাচাতো বোন আমার সৎ বাবার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়বে। একটা মানুষের মেধাশক্তি কখন কাজ করে না জানেন? যখন সে দেখে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে শুয়ে আছে। ওরা আমাকে রুমে বেঁধে নষ্টামি করেছে। আমার আম্মু এসে সব দেখেছে বলে ওরা আমার আম্মুকে মেরে ফেলেছে। অবশেষে আমার আম্মুকে আমি নিজে মেরেছি এই কথা আমার সৎ বাবা আর আমার চাচাতো বোন বলে আমাকে জেলে ঢুকিয়ে দেয়। শেষে এই অপবাদও আমাকে দিয়েছে, আমার কারণে আমার চাচাতো বোন প্রেগনেন্ট হয়েছে। ফাঁসির আদেশ থেকে বাঁচার জন্য চাকর হলাম, আর সেখান থেকে একজনকে বাঁচিয়ে মুক্ত করে দিলাম। এবার হাসতে হাসতে কান্না করে দিয়ে বললাম, শেষ পর্যন্ত আমি কি পেয়েছি? বিনা কারণে সাজা। আমার সাথে কেন এমন হয় বলতে পারবে রিয়া? তুমি তো তোমার বোনকে আমার বন্ধু নাকি ধর্ষণ করে মেরেছে, তা নাকি ভিডিওতে দেখেছ, আর আমি আমার মাকে নিজ চোখে খুন হতে দেখেছিলাম, কিন্তু আমার হাত পা চোখ বাঁধা ছিল, কিছুই করতে পারি নাই আমি। এখন তোমাদের যেই রকম লাগছিল তখন আমারও ঠিক তেমনই লাগছিল, কিন্তু আমি কিছু করতে পারিনি, বিনা কারণে শুধু শাস্তি পেয়ে গেলাম। তবে একটা কথা কি জানো রিয়া, আমি তোমাকে কখন যে মন থেকে ভালোবেসে ফেলেছি বলতেও পারি নাই। হঠাৎ করে সেতুর বাবা চাবুক হাতে নিয়ে রুমে ঢুকে আমার শরীরে জোরে জোরে আঘাত করে বলল, আমার এক মেয়েকে মেরে তোদের শান্তি হয় নাই, এখন আমাদের আরেক মেয়েকে মারতে চাস? তোর সাহস তো কম নয়। এসব বলছে আর ইচ্ছে মতো আমাকে চাবুক দিয়ে আঘাত করছে। আমি শুধু চোখ বন্ধ করে সহ্য করছি, কিছু বলতে পারছি না। এক একটা আঘাতে মনে হচ্ছে যেন আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। শরীর ফেটে রক্ত পড়ছে। সেতু আর রিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেতুর বাবা হঠাৎ করে আমাকে মারা বন্ধ করে রিয়ার হাত থেকে মরিচের গুঁড়োগুলো নিয়ে আমার শরীরে ছিটিয়ে দিয়ে বলছে, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে এখন বুঝতে পারবি।
আমি আর যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করার আগে রিয়ার দিকে একবার তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইশারা করে বললাম, আমি যে তোমার কি ছিলাম একদিন বুঝবে, আর নীরবে তখন আমাকে খুঁজবে। চোখ বন্ধ করে শুধু কোনো রকম যন্ত্রণা সহ্য করছি, চোখ থেকে গড়িয়ে শুধু পানি পড়ছে। সেতুর বাবা জোরে আওয়াজ করে বলল, ওর জন্য যেন কারোর মায়া না হয়। মনে রাখবে, এদের মতো মানুষেরা খুব খারাপ হয়। এদের যতই ভালো বলো না কেন তুমি, ওরা তার থেকেও বেশি খারাপ। সেতু, ওর উপর নজর রাখিস। যে মুক্তার মায়াজাল ভেঙে পালিয়ে আসতে পেরেছে, সে চাইলে এখান থেকেও পালিয়ে যেতে পারবে। সেতুর বাবা হয়তো চলে গেছে। এদিকে আমার এতটা পরিমাণের কষ্ট হচ্ছে যেন মনটা চাইছে সত্যি সত্যি আজকে যদি আমার মৃত্যু হতো তাও এতটা কষ্ট হতো না। হঠাৎ শরীরে পানি পড়তে দেখে চোখ খুললাম। চোখ খুলে তাকিয়ে দেখি রিয়া আমার শরীরে পানি দিচ্ছে। আমি শুধু চুপচাপ বসে আছি। শুধু বললাম, একটা কথা কি জানো রিয়া, মানুষ সবাই খারাপ হয় না। আর রিপন আমার বন্ধু ঠিকই, কিন্তু ও মিতুকে গোপনে বিয়ে করেছে, আমাকে পর্যন্ত বলেনি। আমি ওদের বন্ধু ভাবলেও ওরা আমাকে বন্ধু ভাবে না। আমি মেয়েদেরকে খুব সম্মান করি। বিশ্বাস করো, আমি যদি তখন ওখানে থাকতাম, আমি নিজ হাতে ওদের কুপিয়ে মারতাম। বিনা কারণে আমাকে এখন যেভাবে শাস্তি দিচ্ছ না, একদিন সব কিছু হাড়ে হাড়ে টের পাবে। রিয়া কোনো কথা বলল না, চুপচাপ আমার শরীরে কিছুক্ষণ পানি দিয়ে বলল, তোমার বন্ধুরা আমার বোনকে মেরেছে, সেখানে তুমি বাঁচবে এটা কখনো আশা করো না। রিয়া দরজার কাছে গিয়ে আমার দিকে একবার তাকিয়ে চোখে হালকা জল এনে বলল, মৃত গাছে ফুল ফুটিয়ে সেটা আবার ছিঁড়ে ফেললে। তোমার উপর আমার এখন কেমন যেন একটা রাগ আর ঘৃণা জন্মে গেছে। যে ছেলের বন্ধু আমার বোনকে ধর্ষণ করেছে, হতেও তো পারে সে কোনো একদিন আমার সাথে এমন করবে না, তার গ্যারান্টি কি? এক বন্ধু সিগারেট খেলে আরেকজনকে রেখে তো অন্য কিছু খেতে পারে না, দিয়েই তো খাবে। ঠিক বললাম তো আমি? এবার আমি রাগ দেখিয়ে বললাম, তোমার মন যাকে চায় তাকে গালি দাও, কিন্তু এর ভেতরে আমাকে জড়াবে না। আর তোমাকে ভালোবাসি দেখে এই কথা বলতে পারলে, এত যে রূপের অহংকার করছো, এই রূপ একদিন থাকবে। আমার কি থাকবে না থাকবে তাতে তোর কি? আমার বিষয় আমি দেখে নিব। আর শালা লোভী কোথাকার, যেদিন শুনেছে আমি এখানকার রানী হব, সেদিন থেকে নাকি আমাকে ভালোবাসে। তুই এত নাটক কিভাবে করিস? আগে নিজের যোগ্যতা কর। তোরে যে আমি কিভাবে মারবো তা বলতেও পারি না। এই কথা বলে রিয়া চলে গেল। আমাকে এখানে এনে শাস্তি দিচ্ছে, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু রিয়ার বলা প্রতিটা কথা আমার বিষের মতো মনে হলো। ওই যে কথায় আছে না, কখনো কারো ভালো করতে নেই, যার জন্য এত কিছু করলাম সে আজকে আমাকে বলে আমি তার যোগ্য নই। যা, তোর ভালোবাসার আমার দরকার নেই। আমি দেখে নেব তুই কোন ধরনের রাজকুমার বিয়ে করিস। আচ্ছা, এইসব কথা এখন বাদ দেই। আমার মাথায় একটা জিনিস ঢুকছে না। রিপন জানতো মেয়েটা একজন পরী, এরপরেও ও বন্ধুদের নিয়ে মেয়েটাকে ধর্ষণ করলো কেন? ও তো মেয়েদেরকে খুব সম্মান করে। আচ্ছা, রিপন মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছে কেন? কোনো কারণ ছাড়া তো ও এমন করবে না। আবার মিতুকেও বিয়ে করেছে, কিছুই তো বুঝতে পারছি না। আজকে রিপনের জন্য আমার সাথে এমন হচ্ছে। হালার পোহালা একবার শুধু এখান থেকে মুক্ত হই, দেখে নিব এক একটা করে সবাইকে। আর কাউকে আমার লাইফে লাগবে না, আমি একাই যথেষ্ট। আর কারো মায়ায় জড়াবো না। কি খবর মিস্টার লাদেন, কেমন যাচ্ছে তোমার দিনকাল? কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মুক্তা। মুক্তা হাসি দিয়ে রুমে ঢুকে বলল, তোকে দেখে আমার খুব মায়া লাগছে রে। বিনা কারণে সবাই তোকে অত্যাচার করে। আজকে যদি আমার কথা মেনে আমার কাছে থাকতি তাহলে আর এমন হতো না। একমাত্র তুই সেই বুদ্ধিমান ছেলে যে কিনা আমার মায়াজাল ভেঙে পালিয়ে চলে এসেছে। ভবিষ্যতে আমি তোকে নোবেল দিব রে। কি চাই মুক্তা তোমার এখানে? মুক্তা আমার সামনে বসে বলল, চিন্তা করিস না, আমি তোকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করব। কারণ খুব তাড়াতাড়ি আমি এখানকার রানী হব। সেটা বসে বসে শুধু স্বপ্ন দেখো। রিয়ার শক্তির সাথে তুমি কখনো পারবে না। আর যেই পর্যন্ত বললি সেই পর্যন্তই থাক। তুই হয়তো জানিস না এই মুক্তা কি জিনিস। আমি এখানকার সব কিছু তছনছ করে দিব। আর আমি নতুন করে আরেকটা জগৎ গঠন করব। সেখানে রিয়া থাকবে আমার একমাত্র চাকর, আর তুই থাকবি আমার হাজব্যান্ড। শালির বাচ্চা শালি, তুই আমার আম্মুকে ওদের ভুলিয়ে ভালিয়ে মারলি, আমি কি তোকে ছেড়ে দিব নাকি? আবার বলিস হাজব্যান্ড।
মুক্তা আমার ক্ষত জায়গায় হাত দিয়ে জোরে একটা টান দিল, বলল, আমার সাথে লাগতে আসবি না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। ওরা তো তোকে সামান্য শাস্তি দিয়েছে, আমি তোকে যে কি করব এর কোনো হিসাব নাই। তুই আমার সাজানো গুছানো একটা রাজ্য ধ্বংস করে দিলি, তোরে তো আমি এত সহজে ছাড়ব না। আমি ব্যথায় একটু চিৎকার দিয়ে বললাম, কসম করে বলছি, আমি এখান থেকে যদি কোনো একদিন ছাড়া পাই, সব কয়টাকে আমি দেখে নিব। মুক্তা আমার চুল ধরে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আবার তোর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, আর আমি খুব তাড়াতাড়ি এখানকার রানী হব। কেউ আমাকে আটকাতে পারবে না। একটা বিষয় মাথায় রাখ, যেখানে হাজার হাজার দানব জিনেরা মিলে আমাকে খুঁজে বের করতে পারেনি, যেখানে আমি সবার সামনে দিয়ে পালিয়ে আসলাম কেউ বলতেও পারেনি, সেখানে আমি কি কি করতে পারি তুই তো জানিস না। হয়তো এখন তোর অনুমান হয়ে গেছে। কে ওখানে? সামনে থেকে সেতু এই কথা বলতেই মুক্তার চোখের পলক পড়ার আগেই অদৃশ্য হয়ে গেল। সেতু রেগে আমার কাছে এসে বলল, এখানে কে ছিল? আমি বললাম, আমি এখানে কাউকে দেখতে পারছি না, এখানে আবার কে থাকবে? এটা বলতেই সেতু আমাকে লাথি দিয়ে নিচে ফেলে লাঠি দিয়ে ইচ্ছা মতো মারতে মারতে বলল, আমার সাথে মিথ্যে কথা বলিস, আজকে তোকে আমি মেরে ফেলবো, তোর আজকে শেষ দিন। এই বলে সেতু লাঠি রেখে নিচে বসে মুখ দিয়ে কি উল্টাপাল্টা মন্ত্র পড়তে লাগলো। আর এইদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এক প্রকার যেন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে যাবে অবস্থা। মনে হয় আমি কিছুক্ষণের ভেতর দম বন্ধ হয়ে মারা যাব। এখন দুইজনের চেহারাটা আমার সামনে দৃশ্যমান হচ্ছে। এক জায়গায় আমার আম্মু দাঁড়ানো, আর অন্য পাশে রিয়া দাঁড়িয়ে আছে। দুইজন আমাকে দুই দিক থেকে ডাকছে। জানি না এখন আমার কার কাছে যাওয়া উচিত। হঠাৎ করে রিয়া কোথায় থেকে এসে জোরে চিৎকার দিয়ে বলল, সেতু তুই কি পাগল হলি নাকি? আমি বলছি তো ওকে এভাবে মারব না। তোকে বলা হয়েছিল ওকে চোখে চোখে রাখবি, যেন পালাতে না পারে। আর তুই? সেতু আমাকে ছেড়ে রেগে বলল, বাহ আপু বাহ, তাহলে তুমিও ওর প্রেমে পড়ে গেলে? ছি ছি, তুমি জানো না এটা ওর বন্ধু, আমার বড় বোনকে, তাও তুমি। রিয়া চুপচাপ এক কোনায় গিয়ে বসলো। আমার শরীর ফেটে রক্ত পড়ছে। ধীরে ধীরে আমার শক্তি যেন শেষ হয়ে যাচ্ছে। রিয়া আমার কাছে এসে বলল, কি হয়েছিল রে সেতু, যার কারণে তুই এত রেগে গেলি? সেতু রেগে বলল, কি হয়েছিল না তাই বলো। ও কার সাথে যেন গোপনে কথা বলছিল। আমি এসেছি দেখে হঠাৎ সবকিছু উধাও হয়ে গেল। আমি বলেছি কে এখানে ছিল, ও বলতে চাচ্ছে না, তাই রেগে গেলাম। রিয়া আমাকে লাথি মেরে নিচে ফেলে বলল, কুত্তার বাচ্চা, তুই এখান থেকে পালাতে চাস আর পালিয়ে গিয়ে আমাদের উপর প্রতিশোধ নিবি? তোকে আর বাঁচিয়ে রাখবো না। আজকেই তোর শরীর এমনভাবে টুকরো টুকরো করব যে কেউ তোর শরীরের মাংসগুলো খুঁজেও পাবে না। আমি শুধু চোখ বন্ধ করে রক্তমাখা মুখে বললাম, রিয়া, আমাকে তুমি মেরে ফেলবে তাই না? মেরেই ফেলো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার এই পৃথিবীতে তেমন কেউ নেই। তবে একটা আফসোস, বিনা কারণে আমার সাথে যে অন্যায়টা করলে না, একদিন এর সাজা তুমি পাবে। তুই আমাকে আবার কি করবি রে? আজকের পর থেকে তুই তো আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তা কে কাকে মারবে শুনি? মুক্তা হাসি মুখে রুমের ভেতরে ঢুকে এই কথা বলল। সেতু মুক্তাকে দেখে সাথে সাথে লাফ দিয়ে যেই মুক্তার কাছে যাবে, তখন মুক্তা হাতে ইশারা করে সেতুকে দূরে ফেলে দিয়ে হাসতে হাসতে বলল, ওগো আমাদের মহারানী, বাহিরে আপনাদের পরী জিনেরা একের পর এক মারা যাচ্ছে, আর তুমি এখানে কি করো? নাকি এখানকার রানী হয়ে পালাতে চেষ্টা করছো? মুক্তার বলা কথাগুলো শুনে রিয়া দৌড় দিয়ে বাহিরে চলে গেল। মুক্তা আমার কাছে এসে বলল, তোরে তো এভাবে এত সহজে মারব না। আমি তোরে কিছুক্ষণ আগে বলে গিয়েছিলাম না আমি এখানে আসব, আর আমি এখানকার রানী হব। আজকে আমি সব কিছু নিয়ে এখানে এসেছি, কেউ আমাকে আজকে আর আটকাতে পারবে না। সেতু হঠাৎ করে মুক্তাকে পিছন থেকে আঘাত করবে বলে যেই মুক্তার পিছনে এসেছে, তখন মুক্তা পিছনে ফিরে সেতুর গলায় হাত ধরে বলল, আজকে তুই মরবি, আমাকে আঘাত করবি না, আজকে তোরে আমি খাইছি। সেতু বাঁচার জন্য পা ছেড়ে ছটফট করছে আর হাত দিয়ে জাদু করার চেষ্টা করছে, কিন্তু মুক্তার শক্তির সাথে সে পেরে উঠছে না। আমি কোনোভাবে মুক্তার একটা হাত ধরে বললাম, প্লিজ ওকে ছেড়ে দাও, পিচ্ছি একটা মেয়ে, এখনও এত কিছু বুঝে নাই। মুক্তা আমার কথা শুনে আরও জোরে সেতুর গলায় চেপে ধরল।
আর বাহিরে কেমন জানি চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। এবার আমি মুক্তার হাত ধরে জোরে জোরে ঝাঁকি দিয়ে বললাম, প্লিজ শেষবারের মতো একটা অনুরোধ, আমার সাথে যা ইচ্ছা তাই করো, ওদের ছেড়ে দাও প্লিজ। মুক্তা আমার দিকে একবার তাকিয়ে সেতুকে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমাকে শূন্যের উপর তুলে মুক্তা বাহিরে নিয়ে গিয়ে বলল, চারপাশ একবার ভালো করে তাকিয়ে দেখো তো আমার লোকেরা কি কি করছে। আমি ভালো করে চারপাশে তাকিয়ে দেখলাম মুক্তা সত্যি কথা বলছে। ওর লোকেরা চারপাশ একদম ভেঙে তছনছ করে ফেলেছে। রিয়া শুধু একাই লড়াই করছে, কিন্তু ও কোনোভাবে মুক্তার আনার সেনাগুলোর সাথে পারছে না। মুক্তা এবার আমাকে নিচে ফেলে রিয়াকে ধরে জোরে একটা ধাক্কা দিল, যার কারণে রিয়া ছিটকে দূরে চলে গেল। আমি চারপাশ একদম ভালো করে দেখে বুঝলাম এখানের সব কিছু যে আজকে মুক্তার হাতে চলে যাবে এটা আমি শিওর। আবার কিছু কিছু দানব আছে যাদের আমি দেখেছি রিয়ার রাজ্যের ছিল, কিন্তু এখন এরা মুক্তার জন্য কাজ করছে। এখন আমি সব কিছু বুঝলাম, কিছু কিছু দানব আর জিনের বেইমানির কারণে এমন হয়েছে। মুক্তা রিয়ার লম্বা চুলের মুঠোয় ধরে টানতে টানতে আমার সামনে এনে ফেলে দিয়ে বলল, এই তুই কোন মেয়ের জন্য এত কিছু করলি রে? ওকে আমার ওখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসলি, বিনিময়ে তুই কি পেলি রে? আমার জন্য তুই যদি এতটুকু করতি না, তাহলে আমি সব কিছু ছেড়ে তোর পায়ের কাছে পড়ে থাকতাম সারা জীবন। যাকে এত ভালোবাসি বললি, সে আজকে তোর উপর এত অত্যাচার করছে। ছি ছি, এর পরেও কি তোর কষ্ট হয় না? এই মেয়ে যে বলেছিল তুমি আমার যোগ্য নয়, এখন তুই জিজ্ঞেস করে বলতো তোর যোগ্য কি ও আজও হয়েছে? আমি মুক্তার বলা সমস্ত কথাগুলো শুনে বললাম, কি চাও তুমি মুক্তা? মুক্তা আমার কথা শুনে হো হো করে হাসতে হাসতে বলল, আমি বললাম কি আর তুই বললি কি? আমি যদি এখানে না আসতাম তাহলে তোরে তো এতক্ষণে মেরে ফেলে দিত। তা তুমি বুঝি আমাকে মারবে না? সে তো মারবই। তোর সাহস কি করে হয় আমার মায়াজাল ভেঙে পালিয়ে আসলি? তোরে এমনভাবে আমি মারব না বলার বাহিরে। আর আমার প্রাণের প্রিয় বোন রিয়া, তুমি যে এখানে রানী হলে, একবার চারপাশে তাকিয়ে দেখো তো এরা সবাই কার রাজ্যের? এরা সবাই এখানে তোমার রাজ্যের। আমি সব কয়টাকে কিনে নিয়েছি, বিনিময়ে ওরা যা চেয়েছে আমি তাই দিয়েছি। এখন ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তো তুমি কি আজও এখানকার রানী হবার ক্ষমতা রাখো? আহারে, আমার প্রিয় বোনের শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হচ্ছে। চিন্তা করো না বোন, তোমাকে একেবারে চির বিদায় করে দিব একটু পর। আর তোমাকে কথা বলতে হবে না, কষ্ট হচ্ছে খুব, তাই না? কোনো মতে দাঁড়িয়ে মুক্তার সামনে গিয়ে বললাম, তুমি এখানকার রানী আর যাই হও না কেন, তাতে আমার কোনো কিছুই এসে যায় না। ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই, ওদের ছেড়ে দাও। ওরা এখান থেকে বহু দূরে চলে যাবে। মুক্তা রিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ধরে রিয়ার সামনে নিয়ে গিয়ে বলল, এই মেয়ের শরীরে কি এমন আছে রে যার জন্য তুই এত পাগল? ওর শরীরে যা আছে আমার শরীরেও তো তাই আছে। তুই ওকে কেন পছন্দ করিস? এই তোরা সবাই বলতো, আমার শরীরে কি এর থেকে কোনো অংশে কম আছে? তোরে এত মারার পর আবার তোরে ডেকে নিয়ে গিয়ে সবার সামনে অপমান করেছে, এরপরেও তোর মন থেকে ওর জন্য ভালোবাসা গেল না? মুক্তা, কখনো কি শুনেছ ভালোবাসার চেহারা দেখে হয়? ভালোবাসতে লাগে সুন্দর একটা মন। জানি না ওরে আমার কিভাবে পছন্দ হয়ে গেছে, তবে ও আমার সাথে যা করলো না, তাতে আমার মন থেকে ওর জন্য ভালোবাসা উঠে গেছে। তাও ওই কথাই আছে না, ভালোবাসার মানুষকে কখনো বিপদে ফেলতে নেই। আমি এই কথা বলে রিয়ার দিকে একবার তাকালাম। রিয়া আমার দিকে কান্না দৃষ্টিতে একবার তাকিয়ে লাফ দিয়ে উঠে মুক্তাকে দূরে ফেলে দিয়ে বলছে, আজকে তোরে আমি ছাড়ব না। তোর সাহস কি করে হয় আমাদের রাজ্যে আসতে? মুক্তা দাঁড়িয়ে হু হু করে হাসতে হাসতে বলল, তুই আমার সাথে পারবি মনে হয়? আমি কালো জাদু করে আমার নিজের শক্তি বাড়িয়ে নিয়েছি। আমার সেনা সৈন্য সবাই কালো শক্তির অধিকারী। তোর কি মনে হয় আমি এতটাই বোকা? মুক্তা হাতের ইশারায় রিয়াকে ইচ্ছে মতো মারতে লাগলো। শেষ মুহূর্তে মুক্তা বলল, এখানে সবাই নাকি তোর সাথে একবার শুতে চাই আমার প্রিয় বোন। ওরা সবাই আমার কাছে এই আবদার করেছে, আমি কি সেটাকে ফেলে দিতে পারি তুই বল? আমি তো মুক্তার বলা কথাগুলো শুনে বোকা হয়ে গেলাম। মুক্তার কথাগুলো শুনে ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। হঠাৎ করে সেতুর বোনের কথা মনে পড়ে গেল। মুক্তা আমার কাছে এসে বলল, রিয়ার সাথে এখন সবাই মজা করবে, আর তারপর সবাইকে এক এক করে মারব। এরপরে চিন্তা ভাবনা করে বলবো তোরে কি করা যায়।
তুই তার আগে চোখ বন্ধ করে নে। তোর সামনে তোর ভালোবাসার মানুষকে গণধর্ষণ করা হবে। ওই সেতুর বোনের সাথে যেমন হয়েছিল, এখন ঠিক ওর মতোই রিয়ার একই অবস্থা হবে। চোখ খোলা রাখলে সহ্য করতে পারবি তো? আমি আচমকা মুক্তার হাত ধরে বললাম, প্লিজ মুক্তা, তুমি এমন করো না। ও তোমার এক মায়ের পেটের বোন না হলেও ও তো তোমার সৎ বোন হয়। মুক্তা আমার হাত ছাড়িয়ে বলল, মায়াও তো তোর চাচাতো বোন ছিল না, যাকে একসময় তুই ভালোবাসতি? আর তোর সৎ বাবা কি তারে ছেড়ে দিয়েছিল? থাপ্পড় দিয়ে বলেছিল যে তুমি আমার মেয়ের মতো, তোমার সাথে আমি এমনটা করতে পারবো না। বলেছিল কি? আমি এবার মুক্তার কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পারছি ও কি বোঝাতে চাইছে আমাকে। কি রে, চোখ বন্ধ করলি কেন? এখন উত্তর দে। জানি কিছু বলতে পারবি না। ও আমার সৎ বোন হয় না, ও আমার শত্রু হয়। আজকে দেখ আমি ওর কি করি। আমি চোখ মেলে একবার রিয়ার দিকে তাকালাম। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। জানি রিয়া আমাকে এখন কিছু বলতে চাইছে। বলবে হয়তো, এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও না প্লিজ। মুক্তা হাতের ইশারা করতেই দুজন দানব রিয়ার দিকে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি এখন আমি শতবার মুক্তাকে বললেও ওরা রিয়াকে ছাড়বে না। সব কয়টা দানব আর জিনেরা সেতুর পরিবারের সবাইকে আটকে রেখেছে। কেউ যে এখানে রিয়াকে বাঁচাবে এমন কেউ নাই। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে আমার মতো দেখতে একজন হুবহু ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে বলল, কি রে লাদেন, তোর লজ্জা করে না? তোর সামনে তোর গার্লফ্রেন্ডকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ছি ছি, তোর মুখে আমি থুথু দেই। আমি শুধু জবাব দিলাম, ওরা কেউ জিন, কেউ পরী, আবার কেউ দানব। আমি ওদের সাথে পারবো কিভাবে? যেখানে রিয়ার মতো একটা শক্তিশালী পরী মুক্তাকে কিছু করতে পারল না। আমার মতো দেখতে ব্যক্তিটা হাসতে হাসতে উত্তর দিল, ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, আর তুই এইটুকু করতে পারছিস না? চেষ্টা করে দেখ, তুই সব কিছু পারবি। মনে আছে মুক্তার ছাদের রুমের ভেতর থেকে যেই বইয়ের আলোটা তোর ভেতরে ঢুকেছিল? এটা হলো সবচেয়ে শক্তিশালী বই, যেটা দিয়ে মুক্তা পরীর রাজ্যের সমস্ত শক্তির অধিকারী হতে চেয়েছিল। এই জন্য এই বইটাও ও তৈরি করেছিল, কিন্তু একটা ভুলের কারণে ও সেই শক্তি পায় নাই। সেটা তোর ভেতরে আছে, এখনো সময় আছে। নিজের শক্তিকে কাজে লাগা। আর কত অপমানিত হবি? এখন তোর সময় এসেছে, সব কিছু পাল্টে দে, ছাড়বি না কাউকে। এইটুকু বলে আমার মতো দেখতে ব্যক্তিটা উধাও হয়ে গেল। আমার কানে রিয়ার আওয়াজ ভেসে আসছে। রিয়া কান্না করে বলছে, প্লিজ মুক্তা, আমার সাথে এমন করিস না। আমি না তোর সৎ বোন হই? আমি চোখ খুলে একবার সামনে তাকিয়ে দেখি রিয়াকে প্রায় ওরা অর্ধনগ্ন করে ফেলেছে। আর পাশ থেকে রিয়ার চাচা কান্না করে বলছে, এমনটা করিস না মা, তুই তো ওর বোন হোস। এগুলো দেখে আর সহ্য করতে না পেরে রাগে চোখ বন্ধ করে দিলাম। আর মুক্তা হু হু করে হাসতে হাসতে বলল, আজকে খেলা হবে রে। চোখ বন্ধ করতেই আমার শরীরে আলাদা একটা শক্তি চলে আসলো। বইয়ের একটা লাইন আমার চোখের সামনে চলে আসলো, যদি তুমি কোনোদিন বিপদে পড়ো তাহলে আমাকে তুমি ব্যবহার করো। আমাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলে তুমি হবে সবচেয়ে শক্তিশালী এবং সমস্ত জাদুর অধিকারী। আমি মনে মনে সেটাই করতে লাগলাম। চোখ খোলার পর যেন আমার চোখ থেকে আগুন বের হবে মনে হচ্ছে। চোখের পলক পড়ার আগে রিয়ার কাছে গিয়ে দানবগুলোকে ধরে এমনভাবে মারতে লাগলাম, যার কারণে সব কয়টা জোরে জোরে চিৎকার করতে লাগলো। দানবগুলোর শরীর মাঝখানে দুই টুকরো করে দূরে ফেলে রিয়ার কাছে গিয়ে আমি আমার শরীর থেকে শার্টটা খুলে রিয়াকে পরিয়ে দিলাম। মুক্তা তো ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ মুক্তা খেলা দেখাচ্ছিল, এখন আমি দেখাবো। রিয়াকে দাঁড়িয়ে রেখে সব কয়টা দানব আর জিনকে ইচ্ছা মতো মারতে লাগলাম। এখন আমার শক্তি এমন হয়েছে যে আমি বাতাসের সাথে চলতে পারছি। মনে মনে আমি যা বলছি তাই হচ্ছে। এখন আমি আমার ভেতরের শক্তি অনুভব করতে পারছি। আমার শক্তি দেখে সব কয়টা দানব একসাথে নিচে বসে বলল, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। আমি সবাইকে মারা বন্ধ করে বললাম, আমি তোদের কিছুই করব না, যা করার রিয়াই করবে। হঠাৎ পিছন থেকে মুক্তা হাসতে হাসতে আমার সামনে দাঁড়িয়ে বলল, নিজেকে খুব শক্তিমান মনে করিস তাই না? আর তুই এত শক্তি পেলি কোথায়? শূন্যের মাঝে উড়াল দিয়ে মুক্তাকে চেপে ধরে রিয়াকে বললাম, কি করলে একটা পরীর সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়? রিয়া কোনো মতে উত্তর দিল, ওর মাথার সমস্ত চুল তুলে পুড়িয়ে দাও আর ওর গলা থেকে মালাগুলো নিয়ে নাও, তাহলেই হবে। আমি রিয়ার কথা মতো তাই করছি।
আর মুক্তা আমার সাথে জোরাজুরি করছে ছাড়া পাওয়ার জন্য। আমি শুধু বললাম যে এই বইটা তৈরি করেছিলি নিজের জন্য, আর আজকে সেটা আমার ভেতর। এখন চিন্তা করে দেখ আমি কতটা শক্তিশালী, তুই চাইলেও কিছু করতে পারবি না আমার। মুক্তা শুধু কান্না করে বলছে, প্লিজ আমার সাথে এমন করো না, আমি ভালো হয়ে যাব, তোমাকে কথা দিচ্ছি। আমি মুক্তার কথা না শুনে মুক্তাকে ধরে ওর চুল তুলে আগুনে লাগিয়ে দিলাম। মুক্তা জোরে চিৎকার করে কান্না করছে। দেখতে দেখতে মুক্তা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। রিয়া কাঁপতে কাঁপতে আমার সামনে এসে যেই আমাকে ধরবে, আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, তোর মতো অহংকারী মেয়ে আমাকে কোনো দিন ধরবি না, যার জন্য এত কিছু করলাম আর সে আমাকে, তোর তো এই রাজ্যের রানী হবার দরকার ছিল না, দিয়ে গেলাম। আর আমি তোরে ভালোবাসি না, আর কোনো দিন আমার সামনে আসবি না, যা তোর মতো তুই থাক। লাদেন বাবা। পিছনে তাকিয়ে দেখলাম সেতুর বাবা দাঁড়িয়ে আছে। আমি আমার পিছনের ডানা বের করে মুক্তাকে ধরে বললাম, বেঈমান কোথাকার, তোদেরকে আমি এভাবে ছেড়ে দিব না। যদি কোনো দিন আমার সামনে দেখি না, ছাড়বো না তোদের কাউকে, মেরে ফেলবো। এজন্য বলছি আমার সামনে তোরা কেউ যাবি না। আর রিয়া, শেষ একটা কথা, অনেক ভালোবাসতাম আমি তোমাকে, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? এই বলে মুক্তাকে নিয়ে শূন্যে উড়াল দিলাম। কেমন জানি রিয়াকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, অনেক ভালোবাসতাম ওকে, কিন্তু ও কি করলো আমার সাথে? যেতে যেতে